প্রিয় শিক্ষার্থীরা, গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আমার ৩য় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকবে তা হচ্ছে ব্রাউনীয় গতি, স্বাধীনতার মাত্রা, শক্তির সমবিভাজন নীতি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। শিক্ষার্থীরা, আলোচ্যসূচি অনুযায়ী প্রথমে আছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি রবার্ট ব্রাউন 1827 সালে তিনি একজন উদ্ভিদবিজ্ঞানী। তিনি পরাগরেণু ক্ষুদ্র তরলের মধ্যে ক্ষুদ্র পরাগরেণু ছেড়ে দেওয়ার ফলে দেখা গেল যে পরাগরেণুর যে গতি লাভ করে সেটাই তিনি তার নাম অনুসারে ব্রাউনীয় গতি বলা হয়। ব্রাউনীয় গতি হলো তরল বা গ্যাসের ক্ষুদ্র কণার গতি। এই কণার গতির বৈশিষ্ট্যগুলো হলো অনিয়মিত, স্বতঃস্ফূর্ত এবং বিরামহীন। এই গতির উপর পাত্রের কোনো প্রভাব থাকে না। সান্দ্রতা হ্রাসের ফলে কণার গতি বৃদ্ধি পায়, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কণার গতি বৃদ্ধি পায়। এটা হলো আমাদের বৈশিষ্ট্যগুলো। তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এটা এসে থাকে, তোমরা এটার উত্তর করতে পারবে আশা করি। এরপর আসো স্বাধীনতার মাত্রা। কোনো কিছুর অবস্থান সুনির্দিষ্টভাবে জানার জন্য যে কটি স্বাধীন চলরাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। তাহলে এই স্বাধীনতার মাত্রা কি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা জানার দরকার আমাদের। তাহলে এখানে দেখো, স্বাধীনতার মাত্রা যদি আমরা গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে নির্ণয় করতে চাই, গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই সূত্রটি বের করতে পারি। কারণ স্বাধীনতার মাত্রার ইংরেজি সংক্ষিপ্ত রূপ হলো ডিএফ, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এটার সূত্র হলো 3n-m। 3n হলো নাম্বার অফ মলিকিউলস, অ্যাটমস, এবং m হলো লক ওয়ে, মানে কয়টা আবদ্ধ জায়গা থাকে। তাহলে এভাবে যদি আমরা বসাতে পারি, তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখো পরমাণু সংখ্যা 1, আর এখানে m মানে লক ওয়ে নাই, কারণ সব দিকে উন্মুক্ত থাকে, স্বাধীনভাবে সব দিকে ছোটাছুটি করতে পারে, এটা হলো তাহলে 0। তার মানে এর জন্য এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3। কিন্তু দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখো, এখানে এখানে দেখো এটা কি হয়েছে, এখানে এখানে হলো 2, হলো নাম্বার অ্যাটম সংখ্যা 2, আর এটা লক ওয়ে, দেখো একটা দিকটা লক, দুইটা পরমাণু পাশাপাশি থাকলে এক দিকটা তার বদ্ধ থাকে, এজন্য এটা বাদ যাবে। তাহলে এটা স্বাধীনতার মাত্রার মধ্যে পড়বে না। তাহলে এটা এই একটা উপায় বাদ গেলে এখানে এটার মান আসে 5। তাহলে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে হবে 5। ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে হবে, যেহেতু দুইটা দিকে, এই একটা দিকে লক আর এই একটা দিকে লক, দুইটা লকের ক্ষেত্রে হবে 7। কিন্তু এখন যদি তৃতীয় আরেকটা দিকেও যদি লক থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে 3। তাই সেক্ষেত্রে এটা রেজাল্ট হবে তখন 6। এটা খেয়াল রাখতে হবে যে কয়টা দিকে লক রয়েছে। তাহলে এটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটি এর সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় রয়েছে, শক্তির সমবিভাজন নীতি। কোনো গতিশীল, এটা নীতিটা কি? কোনো গতিশীল সিস্টেমের তাপীয় সাম্যাবস্থা, মোট তাপীয় সাম্যাবস্থায় যদি থাকে, তাহলে মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রায় সমানভাবে বণ্টিত হবে, মানে বিভাজিত হবে, এবং এটা হিসাব করে বের করা যায়, এবং প্রতিটি অণুর জন্য এই শক্তির পরিমাণ হবে 1/2 কেটি। এখন সেক্ষেত্রে তোমরা দেখো, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে দেখাই, তাহলে আমরা এটা এভাবে করতে পারি। এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এখানে দেখো, গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ, আমরা PV = 1/3 mc², সমীকরণটা আমরা গত ক্লাসে আমরা লেকচারে সেটা সমাধান করেছিলাম। সেখানে গ্যাস অণুর গড় গতিশক্তি, এই গতিশক্তির পরিমাণ হবে 1/2 mc² বার, গড় যেহেতু বার, তাহলে এখানে হবে 3/2 কেটি। এই কেটা কি? এটাকে বলা হয় বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক, এটা হলো বোলজম্যান ধ্রুবক কাকে বলে? অণু প্রতি মোলার গ্যাস ধ্রুবকের মানকে বোলজম্যান ধ্রুবক বলে। এটা একটা ধ্রুবক মান। তাহলে এখানে আর এর মান এবং এটা অ্যাভোগাড্রোর সংখ্যা যত ভাগ করলেই আমরা বোলজম্যান ধ্রুবক পেয়ে থাকি। তাহলে এইটার সমান হবে। এখন আমরা গতিতত্ত্ব থেকে আরো জানি, যদি তাপীয় সাম্যাবস্থায় কোনো সিস্টেম থাকে, তাহলে গ্যাস অণুর ক্ষেত্রে গড় বর্গবেগের মান পরস্পর সমান হবে। তার ফলে এই সমীকরণটা আমরা লিখতে পারি। তাহলে এটা, তাহলে যেহেতু এটা হলো এক্স অক্ষের দিকে, এটা ওয়াই অক্ষের দিকে, এটা হলো জেড অক্ষের দিকে, তাহলে
এভাবে যদি সকল অণুর ক্ষেত্রে আমরা এটার একটা মান বের করতে পারি, যেহেতু এটা তোমরা জানো যে ভেক্টর বেগ ভেক্টর রাশি, সেখান থেকে আমরা এভাবে ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা এটাকে মান বের করলে এভাবে বের করতে পারি। এখন যেহেতু সব মানগুলো সবদিকে সমান হয়, যেহেতু ৩ অক্ষ বরাবর c এর উপাংশগুলো যথাক্রমে u, v, w এর গড় গড় বর্গ এর মান পরস্পর সমান, তাহলে আমরা এটা লিখতে পারি। আর এটা যদি লেখা যায় এখান থেকে আমরা এটাও লিখতে পারি। কারণ সবগুলোই তো সমান। এই সমীকরণে যদি এটা বসিয়ে দাও, তাহলে u স্কয়ার বারের মান এখানে যদি সবগুলোই তো সমান, তাহলে মান দিলে 1/3 c স্কয়ার বার। শিক্ষার্থীরা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, তোমরা একটু খাতা কলম নিয়ে রাগ করে ক্যালকুলেশন করে দেখতে পারো, তাহলে এই ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। এখন এখন এই সমীকরণটা থেকে আমরা যদি এখানে চলে আসি, তাহলে দেখো এখানে এইটা যা আছে তাই লিখলাম। এখন ইউ স্কোয়ার বারের মান কি 1/3 সি স্কোয়ার, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা লেখা যায়, তাহলে এইটা লেখা যায়, তাহলে এই সমীকরণটা লেখা যায়। তাহলে এই সমীকরণটাই দেখো এখানে আমরা আবার এই যে এখানে দেখো হাফ এম সি স্কয়ার বার, এইটার মান কত পেয়েছিলাম 3/2 কেটি, 3/2 কেটি, এই যে এটার মান 3/2 কেটি লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা ১ নং সমীকরণ হিসেবে দেখাই, তাহলে ১ নং থেকে এটা ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই গড় শক্তির পরিমাণটা কি হবে, দেখা গেল হাফ কেটির মান সমান হবে। এই জন্য আমরা বলতে পারি তাপীয় সাম্যাবস্থায় প্রত্যেক অণুর প্রতিটি স্বাধীনতার মাত্রায় জন্য গড় গতিশক্তির মান হাফ কেটি হবে। আমার মনে হয় এটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা পরীক্ষায় আসলে নিশ্চয়ই উত্তর করতে পারবে সঠিকভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থা সমীকরণ গত ক্লাসে শিখেছি। আজকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই আদর্শ আচরণ থেকে তোমরা বিচ্যুতি ঘটে, সেটা জানো। তাই সেই ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস তার ২ টি আ আ গ্যাসের গতিতত্ত্বের ২ টি স্বীকার্যকে সংশোধন করেছেন। একটা হলো চাপের ক্ষেত্রে, আরেকটা হলো আয়তনের ক্ষেত্রে। এই ২ টা সংশোধন করে নিম্নোক্তভাবে উপস্থাপন করেন। তাহলে ১ম এ আসো চাপের ক্ষেত্রে। তাহলে চাপের ক্ষেত্রে চাপের সংশোধনটা আমরা কিভাবে করতে পারি? তোমরা দেখো, আমরা সাধারণত যে PV = nRT যে সমীকরণটি রয়েছে, সেটা কিন্তু আমরা আ একদম যে পাত্রটি রয়েছে, পাত্রের ওয়ালের যে সংঘর্ষকার দিচ্ছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেটার ক্ষেত্রে শুধু বিবেচনা করা হয়েছে। মানে এই অণুটার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। কিন্তু পাত্রের সমগ্র অণু, যেমন মধ্যবর্তী স্থানে যদি অণু থাকে, সেই অণুর ক্ষেত্রে এটা বিবেচনা করা হয় না। তার মানে এখানে যে পি এর মানটা ধরা হয়েছিল, সেই পি এর মানটা আ প্রকৃতপক্ষে যে মান আসে তা অপেক্ষাকৃত কম। কারণ এখানে দেখো, এখানে রয়েছে গ্যাসের দেয়ালের উপর পরিমাপকৃত চাপ গ্যাসের প্রকৃত চাপ অপেক্ষা কম হয়। তাহলে এই যে কম হয়, তাহলে আমরা মাঝের যে অণুটি আছে তার মানটা তো আরো বেশি হয়। তাহলে এইটার ক্ষেত্রে তো আমাদের একটা ভুল আমরা ক্যালকুলেশন করে আসছি। সেজন্য আমাদের যে চাপের পি এর মানটাকে আমরা কিছুটা এই বৃদ্ধি করতে হবে। সেই বৃদ্ধিগত মানটা আমরা এভাবে চাপের সংশোধন করতে পারি। চাপের সংশোধনের জন্য শিক্ষার্থীরা দেখো, P is proportional to, এটা আমরা ঘনত্বের সাথে সম্পর্কযুক্ত করে আমরা এভাবে লিখতে পারি। তাই এটাকে আমরা যদি গাণিতিকভাবে দেখাই, তাহলে আমরা একটা ধ্রুবক মান পাবো। এই ধ্রুবককে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বলা হয়। ১ম ধ্রুবক A, তাহলে আমরা এভাবে বসাতে পারি। তাহলে এই যে আ চাপের যে হ্রাসকৃত যে চাপটা ছিল সেটা এইটা। তাহলে আমাদের আ পর্যবেক্ষণের যে চাপ ছিল P, তার সাথে হ্রাসকৃত যে চাপটা যোগ করে দিলে আমরা প্রকৃত চাপটা পেয়ে যাবো। তাহলে সঠিক যে চাপের মান আ আমাদের সকল অণুর জন্য বিবেচনা করে, সেটার ক্ষেত্রে আমরা এইটা পেয়ে যাই। তাহলে এইটা আমরা আ পিভি ইকুয়াল টু যে পি এর মানটা, সেক্ষেত্রে আমরা এইটাকে বসালেই আমাদের সঠিক মানটা পাবো। তাহলে চাপের সংশোধন মনে হয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করেছি। তোমরা বুঝতে পেরেছো মনে হয়। এখানে দেখো এভাবে তোমরা ক্লিয়ার করে ওই যুক্তিগুলো বসিয়ে দিলেই উত্তর করতে পারবে। শিক্ষার্থীরা, এবার আসো আয়তন সংশোধনে। গ্যাসের গতিতত্ত্বের একটা স্বীকার্য রয়েছে। সেখানে বলা হয়েছে যে গ্যাস আধারের তুলনায় অণুসমূহের আয়তন নগণ্য। তা নগণ্য যদি হয়ে থাকে, তাহলে ওই অণুসমূহকে নগণ্য মানে তার আয়তনকে বিবেচনা করে নাই। কিন্তু এখানে প্রকৃতপক্ষে গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন থাকে। তাহলে এই আয়তনকে যদি বিবেচনায় আনা হয়, তাহলে অণুসমূহ পাত্রের গায়ে এই ২ টা অণুর মধ্যে যে দূরত্ব হবে, খেয়াল করো, একটু খেয়াল করো এখানে। আর এই যে দূরত্ব থেকে, এর থেকে কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই দূরত্ব থেকে একটু বেশি হচ্ছে। আবার
দুইটা অণু যদি পার্শ্ববর্তী আসে তো সেক্ষেত্রেও তাদের মধ্যে একটা আণবিক ব্যাস মানে 2r পরিমাণ দূরত্ব থেকে সবসময় এক হতে পারবে না। যদি নগণ্য হতো তাহলে মিশে যেত। তাহলে এটার মধ্যে 2r = 0 ধরা যেত। যেহেতু না, তাহলে সেক্ষেত্রে আমরা অণুটির আয়তন সংশোধন করার প্রয়োজন রয়েছে। এজন্য আমাদের কার্যকর যে আয়তন হবে সেটা আমাদের মূল যে আমরা আমরা সাধারণত পাত্রের আয়তনটাকে ধরে নিই। তাহলে এখান থেকে যে গ্যাসের যে কার্যকর আয়তন রয়েছে অণুর, সেজন্য এই কার্যকর আয়তন B এর মানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে অণুটির এখন যে বিবেচ্য অণুটি রয়েছে তার আমরা আয়তনটা বের করতে পারি 4/3 পাই r³ এখন আ আ যেকোনো একটি দুটি অণুর ক্ষেত্রে সর্বনিম্ন 2r দূরত্ব রয়েছে তাহলে সেখান থেকে আমরা একটা প্রতি অণুর জন্য প্রভাব গোলকের আয়তন বের করব। তাহলে 4/3 পাই এখানে যেহেতু ব্যাস মাঝখানে যে দূরত্ব হবে এই যে প্রভাব গোলক এটাকে বলা হয় প্রভাব গোলক। এটাই হলো প্রভাব গোলক। তাহলে এই মানটাকেই আমরা প্রভাব গোলক বলতেছি। এর আয়তনটাকে আমরা বের করলাম এইটুকু এবং 8x এর সমান হচ্ছে। এই যে x আমরা যেটা একটা অণুর জন্য যেটা বের করছিলাম। তাহলে এইটা। তাহলে সেটা দেখলাম যে মূল আয়তনের থেকে ৮ গুণ বেশি হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখো তাহলে ধরি পাত্রের আয়তন V, তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অণুর ক্ষেত্রে একটা S বাদ যাবে কারণ S হলো যে প্রভাব গোলকের আয়তন। তাহলে এবার দ্বিতীয় অণুর জন্য ২ টা হবে। তাহলে উন্মুক্ত ক্ষেত্রে n তম মানের ক্ষেত্রে তার থেকে ১ কম হবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই সব অণু যদি আমরা যোগ করি, যোগ করলে এখানে দেখো তাহলে প্রতি অণুর জন্য গড় উন্মুক্ত স্পেস। তার মানে সব গড় করার জন্য n সংখ্যক অণুর জন্য তাহলে সব অণুর আয়তনগুলোকে যোগ করলাম। যোগ করে এভাবে ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা পাই। তাহলে এই সমীকরণ যখন শিক্ষার্থীরা পেয়েছি, এখন এখানে দেখো আ এখানে এই যে টার্মটা রয়েছে সেটা আমরা অগ্রাহ্য করতে পারি এই যুক্তিতে যে অণুর সংখ্যা বেশি। তাহলে এটা অগ্রাহ্য করলে আমাদের প্রতি অণুর জন্য উন্মুক্ত স্পেস আমরা এটা পেয়ে যাচ্ছি। এখানে এই সমীকরণ অনুসারে কারণ এটা 0 বসাবো। তাহলে আমাদের কিন্তু আমরা s পাই 8x। তাহলে সেক্ষেত্রে আমরা এই s এর মানটাকে আমরা বসালে এই সমীকরণটা পেয়ে যাই। তাহলে এটা যদি পেয়ে যাই, এখন এখানে আমরা সেটা দেখাবো তাহলে v -4nx লিখতে পারি। কারণ এটা আমরা n তম ক্ষেত্রে আমরা লিখেছি। তাহলে এই যে টোটালটা হবে তাহলে আমরা এটাই লিখতে পারি যে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত b এর মান। তাহলে b আ 4nx তাহলে অণুসমূহের প্রকৃত আয়তনের ৪ গুণ। অণুসমূহের যে প্রকৃত আয়তন থাকবে তার ৪ গুণ হয়ে গেল এটা। এটাই হলো আমার b এর মান। তাহলে আমরা b এর মানও পেয়ে গেলাম, a এর মানও পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণটা আমরা বসিয়ে দিলে আমরা এটাই ভ্যান ডার ওয়ালস-এর সমীকরণ পেয়ে যাই যেটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। n তম সংখ্যক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে n² হবে কারণ এখানে এটা বলা আছে যে অণুর পারস্পরিক আকর্ষণ A হলো আ কি চাপের সাথে সম্পর্কিত আর B হলো সাইজের সাথে সম্পর্কিত, আয়তনের সাথে সম্পর্কিত। তাহলে এই ২ টার মান যদি আমরা বসিয়ে দেই, এটাকে আমরা আ n মোল গ্যাস অণুর ক্ষেত্রে বাস্তব গ্যাসের সমীকরণটা এভাবে ভ্যান ডার ওয়ালস এর মাধ্যমে পেয়ে যাই। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা পারবা নিশ্চয়ই। দেখো এইভাবে ক্যালকুলেশনটা তোমরা দিতে পারলে তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর আসো আরেকটি বিষয়, সেটা হলো ক্রান্তি ধ্রুবক সমূহ। ক্রান্তি, সংকট বা সন্ধি একই কথা। এক্ষেত্রে কখন হয় এগুলো তোমরা রসায়নেও পড়েছিলা এর আগে নন মেজর। তাহলে সেক্ষেত্রে দেখো আ যে তাপমাত্রায় বা কম তাপমাত্রায় কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, সেই তাপমাত্রাকে আম বলা হয় সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা টিসি। টি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার এভাবে প্রকাশ করা যায়। আ আমরা এটা প্রকাশ করতে পারি। ক্রান্তি তাপমাত্রা যে চাপে আবার এটা যদি ক্রান্তি তাপমাত্রা হয় এটা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তোমরা জানো ৩১.1 ডিগ্রি সেলসিয়াস হয়। এবার দেখো ক্রান্তি চাপ। ক্রান্তি চাপটা কি? ক্রান্তি তাপমাত্রায় যে চাপ প্রয়োগ করলে গ্যাসকে তরলে পরিণত করা যায় তাকে বলা হয় ক্রান্তি চাপ। তাহলে এটা হলো ক্রান্তি চাপ বা ক্রিটিক্যাল প্রেশার পিসি দ্বারা প্রকাশ করা হয়। পি আর এখানে সাফিক্স হিসেবে থাকবে সি। আচ্ছা, এরপর রয়েছে আ সন্ধি বা ক্রান্তি আয়তন। সন্ধি বা সংকট তাপমাত্রায় এবং চাপে কোনো গ্যাসের দখলকৃত আয়তনকে সন্ধি আয়তন বলে। তাহলে ৩ টে সংজ্ঞা মোটামুটি কাছাকাছি আছে তোমরা বুঝতে পেরেছ? তাহলে এটা বের করা যাবে। এরপর আরেকটি তাপমাত্রা রয়েছে বয়েলের তাপমাত্রা। সেটা হলো যে তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ বৃদ্ধির ফলে পিভি এর মান
ধ্রুবক থাকে তাকে আহ, সেই তাপমাত্রাকে বলা হয় বয়লের তাপমাত্রা। তাহলে এই রাশিগুলো আমরা বুঝতে পেরেছি, তোমরা উত্তর করার ক্ষেত্রে এটা তোমরা ব্যবহার করতে পারবা। এখন শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো আমাদের আরো কিছু আহ, এখানে সমীকরণ রয়েছে। এখন এই বয়লের সূত্র থেকে আমরা এটা বের করতে পারি। এখন আমাদের ক্রান্তি তাপমাত্রা সমূহের সম্পর্কগুলো আমরা এখান থেকে দেখি। এখানে দেখো আহ, প্রথমে ক্রান্তি তাপমাত্রা এবং ক্রান্তি বিন্দুতে চাপ ও আয়তন সংশ্লিষ্ট মানসমূহকে ক্রান্তি ধ্রুবক বলে। মানে আমরা কিছুক্ষণ আগে যে ক্রান্তি তাপমাত্রার কথা দেখেছিলাম এবং ও ক্রান্তি বিন্দুতে চাপের কথা বলেছিলাম, তাদের মধ্যে আহ, এইগুলোকে সংশ্লিষ্ট যে মান পাবো সেই মানগুলোকে বলা হবে আহ, আমাদের কি বলা হবে তোমরা এইমাত্র জানলে, সেটা হলো ক্রান্তি ধ্রুবক। এখন দেখো এই যে পেয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে বলছে ক্রান্তি বিন্দুতে একটি শর্ত আমরা প্রযোজ্য করা হয়, সেটা হলো আয়তনের ক্ষেত্রে চাপের যে পরিবর্তন সেটা শূন্য থাকবে, তার মানে স্থির থাকবে। কারণ এটা আমাদের বলা আছে স্থির চাপের ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা আয়তনের সাথে চাপের পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসে যে আমরা সমীকরণটা প্রতিবেদন করেছিলাম, সেখান থেকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা এইটা দেখো। বোঝা যাচ্ছে তোমার তোমার খাতায় যদি নোট করতে পারো লিখে নাও। এখন এখানে শিক্ষার্থীরা দেখো, এটাকে আমরা গুণ করে দিয়েছি। স্বভাবত যেভাবে গুণ করে আমরা সেভাবে গুণ করে দিয়েছি। তাহলে গুণ করলে এখানে আমরা যে মানগুলো পিভি ইকুয়াল টু পি এখানে গুণ করেছি, তোমরা দেখো নরমাল নিয়মে গুণ করে ফেলেছি। এখন দেখো বাম পক্ষ, তাহলে গুণ করার পরে এবার পি কমন নিয়ে এটাকে নিয়েছি, আবার এই পাশে এটাকে কমন নিয়ে নিয়েছি এ বাই ভি স্কয়ার। তাহলে এইভাবে করে আমরা পি এর মানটাকে ৩ নং সমীকরণ দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা সমীকরণটা লেখা যায়। তোমরা এখনই খাতায় লিখে নিজে চেক আউট করো। এবার এই যে সমীকরণটা পেয়েছি, এটা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন করে পাই। তাহলে ব্যবকলন করো এটা যেন ইউভির সূত্র, ভাগের সূত্রটা পড়ে। তাহলে ভাগের সূত্র যদি হয় তাহলে এটা দেখো এটা স্কোয়ার হয় আর উপরে এই টার্মটা হয়, তাহলে এখানে হবে আর এটা হবে মাইনাস। এখানে এই যে এটা স্কোয়ার হলে এই যে টুটো পাশে চলে আসে, সেক্ষেত্রে আমরা এটা করি ইনভার্স দিয়ে তুমি দেখাই এটা ক্যালকুলেশন করতে পারো। তোমরা ম্যাথের এই প্র্যাকটিস আছে, তোমরা ক্যালকুলাস এটা করেছো ভালোই। তাহলে এই সমীকরণটা আসে। শিক্ষার্থীরা এখন দেখো আহ এরপরে আমরা পরবর্তী অংশে যাই। এখানে তাহলে এটাকে ৪ নম্বর সমীকরণ দিয়ে আমরা শেষ করছি। পরবর্তী স্লাইডে দেখো, ক্রান্তি বিন্দুতে যখন হয় আমাদের প্রথমেই শর্ত পড়ে আসছিলাম, সেখানে ক্রান্তি বিন্দুদের ক্ষেত্রে দেখো আহ, সেক্ষেত্রে আমাদের আহ, তাপমাত্রা হবে ক্রিটিক্যাল টেম্পারেচার আর আয়তন হবে ক্রিটিক্যাল ভলিউম। সেক্ষেত্রে ৪ নং যে সমীকরণ রয়েছে, এই যে ৪ নং সমীকরণ আমরা বের করেছিলাম, এখানে আবার এটা রিকল করলাম। তাহলে ৪ নং এর যে ডিফারেন্সিয়েশনের পর যে সমীকরণটা পেয়েছি, সেই সমীকরণে আমরা সংশ্লিষ্ট মানগুলো আবার বসিয়ে দিই, শর্ত যেটা আছে সেটা বসিয়ে দিব। বসিয়ে দিলে এই সমীকরণটা পাওয়া যাবে। তাহলে এই সমীকরণটা পেলে এবার এটাকে এপাশে নিয়ে আসি, এটাকে এপাশে নিয়ে আসি। তাহলে এটাকে এপাশে নিয়ে আসলাম আর এটাকে এপাশেই থাকলো। আর মাইনাস আছে, এই যে সামনে মাইনাস আছে, এখানে মাইনাস সমীকরণটা রয়ে গেল। এবার ৪ নং সমীকরণকে আবার ব্যবকলন করব ভি এর সাপেক্ষে। এবার দেখো তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ৪ নং সমীকরণ কোথায়, এই যে ৪ নং এটা। তাহলে ৪ নং কে করো, তাহলে এটাকে করলে দ্বিতীয় ডেরিভেটিভ হবে। তাহলে এটাকে হলে তাহলে এটা কিউব হয়ে যাবে, ইউভি ভাগের সূত্র। তাহলে এটা কি হবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এখানে বি এর সাথে মাইনাস আছে। মাইনাস এখানে মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে আর এটা 4 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, এটা ক্যালকুলেশন করলে তোমরা এটা পারো নিশ্চয়ই। এখন দেখো ক্রান্তি বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর সেক্ষেত্রে শর্ত এটা হবে। এখন এইটার ক্ষেত্রে আবার ওই শর্তটা আমরা আবার বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে যদি দেই, তাহলে দেখো সেই সমীকরণ হলে দুই পাশ করলাম এবং এটাকে ৭ নং সমীকরণ দিলাম। তাহলে আমরা এভাবে সমীকরণ পেলাম, এইটা পেলাম 6, এটা পেলাম 7। এখন এটা তোমরা বুঝতে পেরেছো, তার মানে প্রথম ডেরিভেটিভে শর্তগুলো বসানোর পরে পেয়েছি নাম্বার 5 এটা, আর দ্বিতীয় ডেরিভেটিভে শর্ত বসানোর পরে পেলাম 7। তাহলে 5 এবং 6 এই 7, এই দুইটা সমীকরণকে আমরা আহ, এখানে আবার এখানে তোমাদের প্রদর্শন করা আছে। তোমরা দেখো আহ, এখন আমরা এই দুইটাকে ভাগ করে দেই। তাই ভাগ করলে এটা আমরা সরলীকরণ করি, তোমরা এটা সহজেই প্র্যাকটিস করতে পারো। এখানে দেয়া আছে, তোমরা দেখো এটা লেখা যায়
তাহলে লেখা হলে এটা বজ্র গুণন করে আমরা কাটাকাটি করতে পারি, মানে ইনভার্স করে। তারপর কাটাকাটির পর আমাদের এখানে এই সমীকরণটাই হলো আমাদের সংকট আয়তনের সমীকরণ, যেটাকে ৮ নং সমীকরণ দিয়ে শেষ করলাম। এখন এখন দেখো ৮ নং সমীকরণে ৫ নং সমীকরণের মান বসাই। এই যে ৫ নং সমীকরণ এখানে ছিল, এখানে আবার লিখেছিলাম, এই যে ৫ নম্বর সমীকরণটা দেই। তাই ৫ নম্বর সমীকরণটা যদি দেই, সেক্ষেত্রে আমরা পাবো হলো এই সমীকরণটা। তাহলে সেক্ষেত্রে এটা লেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে এখানে দেখো ৫ নম্বর, এখানে এখানে ভিসি এর মান পেলাম। এবার সমীকরণে ৫ নং এর মান বসিয়ে দেই। তাহলে মান বসানোর পরে আমরা এখানে কি পাচ্ছি? দেখো এখান থেকে টিসি এর মান পাওয়া যাবে। দেখো কাটাকাটি করলে, দুই পাশ করলে এভাবে দেখা যায়। তোমরা বইয়ের সাহায্য নিবে সাথে। এখানে বুঝিয়ে দিলাম। আশা করি বাসায় সহজে করতে পারবা। এখন এইটা করার পর এবার দেখো, আম আমাদের এখানে একটা বিষয় আছে। ওই যে ১ম এ আমরা এটার শুরুতেই আমরা ৩ নং সমীকরণ বের করছিলাম। সেই ৩ নং সমীকরণে আমরা ভি আর টিসি, এই যে ২ টা মান পেয়েছি, এটা বসিয়ে দিলে পিসি এর মান পাওয়া যাবে। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এটা তোমরা করার অভ্যাস আছে। অ্যা এখন এটা করার পরে আমাদের ৩ টা ধ্রুবকের মানই পেলাম। তার মানে ভিসি, টিসি আর পিসি। তাহলে ৩ টা সংকট আয়তন, চাপ এবং তাপমাত্রা পেয়ে গেলাম। এই সমীকরণটাই আমাদের পরীক্ষায় বড় ডেসক্রিপটিভ বিশদ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। তাহলে আমার মনে হয় এটা করতে পারবা। কিন্তু এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা বাসায় প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে আমার ক্যালকুলেশন কিন্তু সহজ আছে। মানে বুঝতে পারবা না এমন কিছু নাই। তাহলে এটা প্র্যাকটিসের বিষয়। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন প্রত্যাশা করছি। তোমরা প্রশ্ন করতে পারো। আ আ যেখান থেকে তোমরা বুঝতে অসুবিধা হয় সেই প্রশ্নগুলো তোমরা করো। আ তাহলে এখান থেকে আ প্রশ্ন করতে পারো। কোন প্রশ্ন আছে? স্যার, বোলসম্যান ধ্রুবক সার্বজনীন কিনা এটা বলবেন? আচ্ছা। বোলজম্যান ধ্রুবক সার্বজনীন কিনা? ধন্যবাদ। প্রশ্ন করেছো, মাইনুল প্রশ্ন করেছো, না? তোমরা মোট কতজন এখন সংশ্লিষ্ট আছো? ১০ জন আছো। গুড। আমাদের আরো শিক্ষার্থীরা আছে, এরা পরবর্তীতে হয়তো ক্লাসগুলো নিয়ে আ সুবিধা নিতে পারবে। এখানে দেখো বোলজম্যান ধ্রুবক সার্বজনীন কিনা। আগে জানার প্রয়োজন আছে বোলজম্যান ধ্রুবক কাকে বলে। বোলজম্যান ধ্রুবক হচ্ছে অ্যা মোলার গ্যাস অনুপতি যে মোলার গ্যাস ধ্রুবকের মান, এবং এই মানটা কত তোমরা জানো? আ 1.38 10⁻³ জুল পার কেলভিন। আ এবং যেহেতু মোলার গ্যাস ধ্রুবক সকল গ্যাস অণুর ক্ষেত্রে প্রযোজ্য হয় সেই অর্থে, এবং অনুপতি গ্যাস অণুর পরিমাণ ১ নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটাও সার্বজনীনভাবে একটা ধ্রুবক। তোমরা বুঝতে পেরেছো? যেহেতু মোলার গ্যাস ধ্রুবক থেকে বোলজম্যান ধ্রুবক পাওয়া যায়, আহ, তাহলে মোলার গ্যাস ধ্রুবক একটি সার্বজনীন ধ্রুবক, তাহলে বোলজম্যান ধ্রুবককে আমরা সার্বজনীনভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? স্যার, আর কারো প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন যদি শেষ হয়ে যায় তাহলে আমার স্যার, প্রশ্ন ওই শুরু করবো। বাস্তব গ্যাস বলো, নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। বাস্তব গ্যাস কে আদর্শ গ্যাস হিসেবে ব্যবহার করা যায় কিনা, বা আদর্শ গ্যাস হিসেবে কিভাবে ব্যবহার করা যায়? বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে কিভাবে ব্যবহার করা যায়? এটাও একটা ভালো প্রশ্ন। তোমরা গত লেকচার করেছিলা, আজকেও জানো, তারপরেও যাই হোক, তোমাদের প্রশ্ন করেছো, সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি। তোমরা বাস্তব গ্যাস হচ্ছে যে গ্যাসগুলো বয়েল এবং চার্লসের সূত্র মানে না, আর আদর্শ গ্যাস বয়েলের চার্লসের সূত্র মানে। এখন দেখো তোমাদের গ্যাসের গতিতত্ত্বে ২ টা স্বীকার্য রয়েছে, যে ২ টা স্বীকার্যের জন্য আমাদের এই বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়।
এই দুটো কি আজকে যে দুইটা সংশোধন পড়িয়েছিলাম, একটা হলো চাপের ক্ষেত্রে সংশোধন, একটা হলো আয়তনের ক্ষেত্রে সংশোধন। আয়তনের ক্ষেত্রে। হ্যাঁ, তাই সেক্ষেত্রে দেখো নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করানো যায়। মানে বাস্তবে তো আসলে আদর্শ গ্যাস পাওয়া যায় না। যেমন নাইট্রোজেন, অক্সিজেন এগুলো সবই কি? এগুলো হলো বাস্তব গ্যাস। তাহলে এগুলো পাওয়ার ক্ষেত্রে তোমরা সেক্ষেত্রে আমাদের নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় এই ঘটনাটা ঘটানো যাবে। সেই ব্যাখ্যাটাও তোমরা বুঝতে পারলে আরকি। আর কারো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন নাই? ঠিক আছে। তাহলে আমি এখানে দেখি তোমাদের এখানে কিছু তাহলে তোমরা এখান থেকে আমরা একটু আমি তাহলে আমার প্রশ্নগুলো তোমাদের করি দেখি। এখানে কে আছো? ইয়ামিন তো প্রশ্ন করেছে। মেয়েদের আছে আচ্ছা ইশরাত হ্যাঁ। ইশরাত তুমি মিউট করে নাও। মিউটটাকে উঠিয়ে নাও। জি হ্যাঁ, স্যার বলুন। হ্যাঁ। হ্যাঁ তুমি বলো হ্যাঁ, বলো ব্রাউনীয় গতি। এটার একটা বৈশিষ্ট্য বলো তো আজকে আলোচনা করেছি। ব্রাউনীয় এরা গতি অতি দ্রুত এবং অবিন্যস্তভাবে থাকে। কিসের গতি এটা আসলে? দ্রুত চলাফেরা করে এবং অবিন্যস্তভাবে থাকে। হ্যাঁ, এটা একটা ঘূর্ণায়মান গতি। কার গতি বলো তো? কণা ব্রাউনীয় সমূহের ঘূর্ণন। ছোট ক্ষুদ্র কণা কিসের মধ্যে? তরলে বা গ্যাসীয় পদার্থে না? হ্যাঁ তরল বা গ্যাসীয় পদার্থ তরল তরল হ্যাঁ গ্যাসীয় পদার্থ। তাহলে এটা ছুটে যাবে এলোমেলো ভাবে। তুমি দেখো যে তোর পানির মধ্যে যদি আমি মনে করি নীল আমরা ব্লু দেই না? হ্যাঁ অবিন্যস্তভাবে থাকে। হ্যাঁ, এলোমেলো ভাবে কালার দিলে গ্লাসে হ্যাঁ কালার দিলে একদম ছড়িয়ে পড়ে। তাহলে এই যে বিক্ষিপ্ত কণার যে গতি এটাই হলো ব্রাউনীয় গতি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। বুঝতে পেরেছো তাহলে ওইগুলোর ব্রাউনীয় গতি। হ্যাঁ হ্যাঁ, বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা পরবর্তীতে জানার চেষ্টা করবা। আচ্ছা, এখানে পুষ্পিতা। ঠিক আছে স্যার। হ্যাঁ, তুমি করো পুষ্পিতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি করো আনমিউট। হ্যাঁ, তুমি জি বলো স্যার। তুমি বলো সংকট তাপমাত্রা কি? সংকট তাপমাত্রা বলতে পারবা? ক্লাসটা গুলো খেয়াল করবে। এটা আমি আচ্ছা, এই সংকট তাপমাত্রা আর কেউ পারবা? তোমরা কেউ আছে তোমাদের মধ্যে সংকট তাপমাত্রা পারবে? কেউ যদি সংকট তাপমাত্রা পারো উত্তর দিতে জি পারো। স্যার। কে কে জি স্যার বলবা? পারি। হ্যাঁ বলো। যে সর্বোচ্চ তাপমাত্রায় শুধু চাপ প্রয়োগ করে কোনো তরলকে গ্যাসে পরিণত করা যায় তাকে সংকট তাপমাত্রা বলে। বুঝতে পেরেছো পুষ্পিতা? আচ্ছা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে এখানে বলে দিয়েছে, খেয়াল করবা। আচ্ছা, নাইম আহমেদ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ। আর বাসার কাজগুলো এখানে এখানে আছে। এখানে দেখো আমরা আচ্ছা, আরেকটা নাইম আহমেদের প্রশ্নটা আমি করে নিই, এখনো আমাদের সময় আছে। নাইম আহমেদ, তুমি আনমিউট করে নাও। নাইম আহমেদ, নেটওয়ার্কের সমস্যা। তারেক, তারেক আনমিউট করো। জি স্যার। হ্যাঁ, তারেক ভালো আছো না? জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তারেক তুমি একটা উত্তর দাও, সেটা হলো এই যে
আমরা দেখে এই যে ভ্যান্ডার ওয়ালস, এখানে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কেন আমাদের প্রয়োজন পড়ে বাস্তবের ক্ষেত্রে? যেহেতু আদর্শ গ্যাস সবসময় পাওয়া যায় না, যেন বাস্তব গ্যাস থেকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ করতে লাভ করতে পারি। সেজন্য আমরা ভ্যান্ডার ওয়ালস ব্যবহার করি, তাই তো? যে কিছু সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা দূর করার জন্য আমরা এই সমীকরণ ব্যবহার করে সমাধান করতে পারি। আচ্ছা, এখানে আমরা কয়টা সমীকরণ মানে সমাধান করি? তো এখানে আমরা দুটো। কি কি বলো তো, কি কি সংশোধন করি? এক হচ্ছে আয়তন, দ্বিতীয় হচ্ছে চাপ। চাপকে আমরা বাড়াই এবং আয়তনকে কমাই নিই নাকি? জি স্যার। আচ্ছা, গুড, ঠিক আছে, ভেরি গুড। আর আছে কি ফারজানা? ফারজানা কি আছো লাইনে? ফারজানা, ফারজানা নাই মনে হয় না। আচ্ছা, যাই হোক, আমাদের তাহলে প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। তোমরা প্রশ্ন করেছো, বিষয়গুলো তোমাদের যেগুলো বোধগম্য হয়নি সেগুলো জানতে পেরেছো। আহ, আর আমিও তোমাদের প্রশ্ন করে তোমাদের আশানুরূপ তোমাদের কাছে সাড়া পেয়েছি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমাদের দ্বিতীয় লেকচার শেষ করছি। শেষ করার আগে যথারীতি আমাদের আজকে যে বিষয় রয়েছে সেটা হলো আমাদের হোমওয়ার্ক। এখানে আমরা দেখব এখানে বাড়ির কাজ। তো এই বাড়ির কাজগুলো তোমরা নোট করে ফেলবা এবং যখন স্বাভাবিক পরিস্থিতি হবে এই হোমওয়ার্ক গুলো ক্লাস শিক্ষককে, শ্রেণী শিক্ষককে তোমরা দেখাবা বা কোর্স টিচারকে বা তোমাদের যে ক্লাস নেন তাকে দেখাবা, দেখিয়ে এখানে তোমরা তোমাদের এটা মূল্যায়িত হবে। তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো। প্রমাণ চাপ কি এটা আলোচনা করেছি। গ্যাস ধ্রুবক কাকে বলে, সংকট তাপমাত্রা কাকে বলে, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য বর্ণনা করো, ব্রাউনীয় গতি ব্যাখ্যা করো, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে? এর সাথে তোমাদের আমি আরো একটা প্রশ্ন দেই, সেটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ, সেটা প্রতিপাদন করবা। এবং তাহলে মোট 5টি প্রশ্ন হয়েছে। এই 5টি প্রশ্ন তোমরা খাতায় নোট করে ফেলবা। এখানে তোমাদের এখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তখন এই ভিডিওগুলো তোমরা কালেক্ট করে এই উত্তরগুলো লিখে নোট করে ফেলবা। ঠিক আছে? যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা মূল সার্ভারে থাকবে, সেখানে তোমরা এবং বাংলাদেশের সর্বত্র থেকেই এটা পেয়ে যাবে। তাহলে এই পরিস্থিতিতে স্থবির না হয়ে এটার উপরে তোমাদের বিশেষ মূল্যায়ন ব্যবস্থা থাকতে পারে, বা সেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিবেন। তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর এরই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল এই এই কারণ প্রত্যেকটা বৈরী পরিবেশে কিন্তু আমরা নতুন কিছু শিক্ষা পাই। এটাও একটা নতুন পরিস্থিতি, কারণ আজকে এই সময়ে তোমাদের সাথে আমি ক্লাসে অন্তর্ভুক্ত হব বা সংযুক্ত হব, এটা কিন্তু আমাদের স্বাভাবিক অনুশীলন বা প্র্যাকটিসের বিষয় ছিল না। এই বৈরী পরিবেশে আমাদের নতুনভাবে শিখিয়ে দিয়ে গেল। আমরা এটাকে কাজে লাগিয়েছি এবং এখান থেকে তোমরা উপকৃত হয়েছো নিশ্চয়ই। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।